পুলিশ মারবে, পুলিশ সরকারি সম্পত্তি নষ্ট করবে, আবার পুলিশই মামলা দেবে। এটাই নিয়ম হয়ে গেছে এই রাজ্যে। আমি আগেও বলেছি, এখনও বলছি, এ রাজ্যে তারাই শীর্ষে থাকবে যারা অযোগ্য, এ রাজ্যে তারাই নিচে থাকবে যারা যোগ্য। কারণ সবথেকে বড় অযোগ্যটাকে আমরা ভোট দিয়ে বসিয়েছি নবান্নের 14 তলায়। কাজে মাথায় যে অযোগ্য আছে সে চাইবে তার আশেপাশে সবাই অযোগ্যই ঘুরে বেড়াক, যোগ্যরা নিচে থাকুক। আর এটাই হচ্ছে, যোগ্যরা মার খাবে, যোগ্যরা জেলে থাকবে, অযোগ্যরা শীর্ষে থাকবে। যেটা রায় দিয়েছে সেটা ডিএ বাড়াতে হবে না, ডিএটা দিতে হবে, 50% ডিএ রিলিজ করে দিতে হবে। আর এই পুলিশগুলো নির্লজ্জতার শেষ থাকে না। এই পুলিশগুলোকে আমি বলতে চাই একটা কথা, যে আপনাদের ডিএর জন্য তো আমরাই লড়ছি, আমরাই হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্টে বলুন লড়ছি, তাহলে আপনারা আমাদের সাথে সামিল হন, আপনারা এই শিক্ষকদের সাথে সামিল হন। এই শিক্ষকদের ওপর লাঠিপেটা করে কি প্রমাণ দেখাতে মানে কি বার্তা দিতে চাইছেন? আপনাদের কি মাননীয় ডিএটা দিয়ে দেবে? আপনারা যখন ডিএ দেখাতে চান, ডিএ চাইতে যান, তখন আপনাদের মাননীয় আপনাদের সুপ্রিম কোর্ট দেখান, অথচ আপনাদের যেটা সর্বোচ্চ পদে আছেন আইপিএস লেভেলের অফিসার, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসে ডিএ পাচ্ছেন। আপনারা যে স্টেট গভর্নমেন্টে আছেন আপনারা কিন্তু ডিএটা পাচ্ছেন না। আপনারা যে ডিএটা পাচ্ছেন না, তো তার বিরুদ্ধে তো আপনাদের গর্জে ওঠা উচিত। আমার মাথায় ঢুকছে না আপনারা কাকে পেটাচ্ছেন। আপনারা তো নিজেদের মানে আত্মাটাকেই পেটাচ্ছেন। আপনারা কাকে পেটাচ্ছেন? বরং আপনাদের ওদের সাথে সহযোগ করা উচিত। আপনাদের একসাথে মিলিয়ে আন্দোলন করা উচিত। ওনারা যেন তেমন ওনাদের এমপ্লয়মেন্টের জন্য আন্দোলন করছে, আপনাদের তার সাথে ডিএর জন্য আন্দোলন করা উচিত। আপনারা এটা কেন করছেন না? আপনারা ওদেরকে পিটিয়ে কী প্রমাণ করতে চাইছেন? দেখবেন কিছুদিন আগে, কালকে দেখলাম ডাক্তাররাও এর সাথে জড়িত হয়েছে, ডাক্তাররাও এর সাথে অ্যাড হয়েছে। এবং সম্ভবত আমি যদি খুব ভুল না করি, ওখানে যারা আছেন, যারা মানে অবস্থানরত অবস্থায় আছেন, তারা কল দিয়েছেন অল পার্টিকে। তো অল পার্টিকে যদি কল দিয়ে থাকেন তাহলে অল পার্টি যাওয়া উচিত, কারণ রাজনৈতিক দল তার অপোজিশন এলওপিকে কল দিয়েছে এবং আরও সমস্ত রাজনৈতিক দলের সমস্ত লিডারদের কল দিয়েছে থ্রু মিডিয়া। তো আমার মনে হয় এখানে যাওয়া উচিত। এবং এই সমস্যা অবশ্যই শুধুমাত্র একটা কথা মাথায় রাখবেন, আন্দোলন যত তীব্র হবে তত আপনাদের অধিকার তত আপনারা বুঝে নিতে সক্ষম হবেন। আজকে আন্দোলন তীব্র যত করবেন তত সরকার ভয় পাবে। এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, এবং এই সরকারকে একমাত্র ভয় পাওয়ানো হবে সেই আন্দোলনের মাধ্যমে। সংসদীয় গণতন্ত্রে আন্দোলন শেষ কথা বলে, রাস্তাই আন্দোলনের রাস্তা তৈরি করবে। বিকাশ ভবনের সামনে দেখা গেল যে চাকরিহারা যে শিক্ষকরা সেখানে জমায়েত করেছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদেরকে হেলমেট দিয়ে মারা হলো। সব্যসাচী দত্তের অনুগামীরা যেখানে এসেছিলেন তারা নাকি মেরেছে, এবং শুভসাচী দত্ত দাবি করছেন যে তার সাথে তারা আসেনি, তারা নাকি তার অনুগামী বা তার পরিচিতও নন। কী বলবো? এটা হচ্ছে তৃণমূলের হুলিগানিজম। সব্যসাচী দত্তের কালকে যে বিকাশ ভবনে যাওয়া, এটা কোইন্সিডেন্ট নয়, এটা সম্ভবত মাননীয়ার নির্দেশেই উনি গেছেন সম্ভবত। তার কারণ একটা, এত কালকে আন্দোলন হলো আর কালকেই সব্যসাচী দত্তকে যেতে হলো, তাও এটা একটা অর্গানাইজডভাবে গেল, তার সাথে অনেক চেলাচামুন্ডা গেছে। এবং শুধুমাত্র এসএসসি যারা চাকরিহারা বা যারা যোগ্য প্রার্থী তারাই নয়, TV9-এর সাংবাদিক উনিও আক্রান্ত হয়েছেন। আমরা মিডিয়াতেও দেখেছি অনেক সাংবাদিকদের হেনস্থা হতে হয়েছে। এবিপি আনন্দ সাংবাদিককেও মারা হয়েছে এবং TV9-এর সাংবাদিককেও মারা হয়েছে। সব্যসাচী দত্তের অনুগামীরা, পরে গাল টেপার চেষ্টা করা হয়, ক্যামেরাম্যানকেও মারা হয়। তো সংবাদ মাধ্যমের ওপর এরকম আক্রমণ, এবং যারা সঠিকভাবে যারা চাকরিহারা মানে যারা টেন্টেড নয়, যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা ওখানে সম্পূর্ণ একটা মানে সুন্দরভাবে একটা সহাবস্থান করছিল, যারা একটা ধর্ণা দিচ্ছিল, যাদের চাকরি চলে গেছিলো, যেটা ডেমোক্রেসি ওয়েতে একটা ধর্ণা দিচ্ছিল, সেটা পিসফুল ডেমনস্ট্রেশন ছিল। সেই পিসফুল ডেমনস্ট্রেশনের ওপর আমরা দেখলাম যে পুলিশ নির্মমভাবে লাঠি চালালো। এর আগে আমরা দেখেছি কসবা ডিআই অফিসে এরকম ঘটনা ঘটেছে, যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আমি নিজে সুমোটক করেছি। তার ভিত্তিতে তারপরে আবার দেখলাম বিকাশ ভবনেও কালকে সেম জিনিস হলো, এবং বিকাশ ভবনে এই জিনিস হওয়ার পথে আমাদেরই অন্য আইনজীবী, আমাদের বন্ধু আইনজীবী আজকে চিফ জাস্টিসের এজলাসে এই মামলাটা অ্যাটেনশন মোশন আনে, এবং অ্যাটেনশন মোশনের ভিত্তিতে বিধাননগর কমিশনারেটকে অর্ডার করা হয় এবং শোকজও করা হয়। যতটুকু আমি জানি, আমার কাছে রায়ের পুরো কপিটা এই মুহূর্তে আসেনি, জাস্ট সবে মামলাটা হিয়ারিংটা শেষ হয়েছে TS শিবগানম স্যারের আন্ডারে, চিফ জাস্টিসের অফ কলকাতা হাইকোর্টের আন্ডারে। তো কিছু ক্ষেত্রে আমি আগেও বলছি, আবারও বলেছি, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ নিষ্ক্রিয় থাকে, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় পুলিশ অতি সক্রিয় থাকে। এই পুলিশকেই আমরা দেখেছি টেবিলের নিচে লুকিয়েছে তৃণমূলের হুলিগানিজমের বিরুদ্ধে। যখন তৃণমূলের হুলিগানরা যখন মানে থানা ভাঙচুর করে বা থানা ঘেরাও করে বা আসামি ছিনতাই করে নিয়ে যায়, আবার অথচ এই পুলিশকেই আমরা দেখছি অতি সক্রিয় সাধারণ টিচার, সাধারণ শিক্ষক, যারা কিনা যোগ্য প্রার্থী, যারা কাজ করছিলেন, যারা সরকারি কর্মচারী, যারা রাজ্য সরকারের মানে অবহেলা, রাজ্য সরকারের বদমাইশির জন্য, শুধুমাত্র মমতা ব্যানার্জির বদমাইশির জন্য সেগ্রিগেশন লিস্ট সুপ্রিম কোর্টে দিতে পারেনি,
তার ভিত্তিতে সেই টোটাল প্যানেল ক্যান্সেল হয় এবং সেই প্যানেলে যারা যারা অ্যাকচুয়াল প্রার্থী, যারা আর কি যারা মেরিটের ভিত্তিতে যারা চান্স পেয়েছিলেন বা মেরিটের ভিত্তিতে যারা গেছিলেন, তাদেরকে মারা হলো বিকাশ ভবনের মধ্যে, যেটা কিনা খুবই নিন্দনীয়। কারণ আজকে পুলিশেরও ভাবতে হবে পুলিশ তার ছেলে মেয়েকে কোথায় পড়াবে, এবং পুলিশ যে শিক্ষিত হয়ে এসছে সেই শিক্ষাটা সে স্কুল থেকেই পেয়েছে, সে কোনো একটা টিচারের থেকে পেয়েছে বা কোনো একজন শিক্ষিকার থেকে পেয়েছে। আজকে সেই পুলিশ লাঠি চালাচ্ছে সেই শিক্ষকদের উপর। এটা খুব লজ্জাজনক। দুর্নীতির জন্য, দুর্নীতির কথা বলতে গেলে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে এ রাজ্যের নিয়মই হয়ে গেছে আপনাকে লাঠি খেতে হবে, না হলে হেনস্থা হতে হবে, না হলে জেলের ভাত খেতে হবে। আচ্ছা, চাকরিহারা শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা বারবার দাবি তুলছেন যে যোগ্য শিক্ষকদের তালিকা দিতে যদি ভয় পেয়ে থাকেন এসএসসি, তাহলে অযোগ্য শিক্ষকদের বরখাস্ত এখন করার দাবি তুলছে। আদৌ কি এটা হবে? এটা হলে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় বিপদে পড়ে যাবে। তার কারণ নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে মিটিংটা করেছে, গোটা দেশ দেখেছে, ভাতা দেওয়ার কথা বলেছে। শিক্ষকরা কখনো কোনো দিন ভাতাতে জড়িত হয় না। এটা মমতা ব্যানার্জি একটা চাল, যে প্রত্যেকটা সেক্টরে আমি টেম্পোরারি বেসিসে, পার্মানেন্ট নয়, টেম্পোরারি বেসিসে আমি তাদেরকে রাখবো। যেমন দেখবেন পুলিশ ডিপার্টমেন্টে রেখেছে সিভিক পুলিশ, এখন তারা উনি করতে চাইছে সিভিক টিচার ভাতা দিয়ে। এবার ভাতাটা তাদের জন্য বলেছে, তারা সুবিধে, যারা আর কি পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে এটা জাস্টিফাইড। কেন জাস্টিফাইড টেন্টেডদের ক্ষেত্রে? কারণ তারা তো যোগ্য নয়, তো তারা তো ভাতার উপর ভরসা করবে, কিন্তু যারা যোগ্য তারা তো ভাতার উপর ভরসা করে থাকার কোনো প্রশ্নই নেই। যার জন্য কালকে বলেও ছিলেন অনেক চাকরি প্রার্থী মিডিয়ার সামনে যে আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই। তো অবশ্যই তাদের যারা যোগ্য প্রার্থী তারা ভাতা চাইবে কেন? আজকে গোটা পশ্চিমবঙ্গটা তো দেখতে গেলে ভাতার উপর চলছে। আজকে দেখুন ডিএ মামলা এখনও অনগোয়িং প্রসেস সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। টুইটে রায় হয়ে গেছে যে 3 সপ্তাহের মধ্যে তাকে 25% টাকা দিতে হবে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে যে প্রতিনিধিত্ব করছে সে ওখানে বলছে রাজ্যের কোষাগারে অত টাকা নেই, অথচ নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছে যে আমি শিক্ষকদের ভাতা দেবো। তাহলে ভাতা দেওয়ার টাকা আছে, অথচ ডিএ দেওয়ার টাকা নেই। এটাই হচ্ছে এই রাজ্যের অ্যাকচুয়াল ফ্যাক্ট। ডিএ দেওয়ার দাবি কিন্তু আগে উঠেছিল এবং লাস্ট দিয়ে কিন্তু ফেব্রুয়ারিতে বাড়ানো হয়েছিল, এবং একটা আশা করা হচ্ছিল যে আবার পরের বছর ভোটের আগে হয়তো আবার কিছুটা ডিএ বাড়ানো হতো। কিন্তু এখন সুপ্রিম কোর্ট তো রায় দিয়ে দিয়েছে যে ডিএ বাড়াতে হবে। তো সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরও কি রাজ্য সরকার ডিএ আদৌ বাড়াবে? চাপে পড়েও কি বাড়াতে পারে? সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেটা ডিএ বাড়াতে হবে না, ডিএটা দিতে হবে। 50% ডিএ রিলিজ করে দিতে হবে। আর এই পুলিশগুলো নির্লজ্জতার শেষ থাকে না। এই পুলিশগুলোকে আমি বলতে চাই একটা কথা, যে আপনাদের ডিএর জন্য তো আমরাই লড়ছি, আমরাই হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্টে বলুন লড়ছি। তাহলে আপনারা আমাদের সাথে সামিল হন, আপনারা এই শিক্ষকদের সাথে সামিল হন। এই শিক্ষকদের ওপর লাঠিপেটা করে কি প্রমাণ দেখাতে কি বার্তা দিতে চাইছেন? আপনাদের কি মাননীয় ডিএটা দিয়ে দেবে? আপনারা যখন ডিএ দেখাতে চান, ডিএ চাইতে যান, তখন আপনাদের মাননীয় আপনাদের সুপ্রিম কোর্ট দেখান। অথচ আপনাদের যারা সর্বোচ্চ পদে আছেন, আইপিএস লেভেলের অফিসার, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসে ডিএ পাচ্ছেন। আপনারা যে স্টেট গভর্নমেন্টে আছেন আপনারা কিন্তু ডিএটা পাচ্ছেন না। আপনারা যে ডিএটা পাচ্ছেন না, তো তার বিরুদ্ধে তো আপনাদের গর্জে ওঠা উচিত। আমার মাথায় ঢুকছে না আপনারা কাকে পেটাচ্ছেন। আপনারা তো নিজেদের আত্মাটাকেই পেটাচ্ছেন। আপনারা কাকে পেটাচ্ছেন? বরং আপনাদের ওদের সাথে সহযোগ করা উচিত। আপনাদের একসাথে মিলিয়ে মিশে আন্দোলন করা উচিত। ওনারা যেন তেমন ওনাদের এমপ্লয়মেন্টের জন্য আন্দোলন করছে, আপনাদের তার সাথে ডিএর জন্য আন্দোলন করা উচিত। আপনারা এটা কেন করছেন না? আপনারা ওদেরকে পিটিয়ে কী প্রমাণ করতে চাইছেন? দেখবেন কিছুদিন আগে, কালকে দেখলাম ডাক্তাররাও এর সাথে জড়িত হয়েছে, ডাক্তাররাও এর সাথে অ্যাড হয়েছে। এবং সম্ভবত আমি যদি খুব ভুল না করি, ওখানে যারা আছেন, যারা অবস্থানরত অবস্থায় আছেন, তারা কল দিয়েছেন অল পার্টিকে। তো অল পার্টিকে যদি কল দিয়ে থাকেন তাহলে অল পার্টি যাওয়া উচিত। কারণ রাজনৈতিক দল তার অপোজিশন এলওপিকে কল দিয়েছে এবং আরও সমস্ত রাজনৈতিক দলের সমস্ত লিডারদের কল দিয়েছে থ্রু মিডিয়া। তো আমার মনে হয় এখানে যাওয়া উচিত। এবং এই সমস্যা অবশ্যই শুধুমাত্র একটা কথা মাথায় রাখবেন, আন্দোলন যত তীব্র হবে তত আপনাদের অধিকার তত আপনারা বুঝে নিতে সক্ষম হবেন। আজকে আন্দোলন তীব্র যত করবেন তত সরকার ভয় পাবে। এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, এবং এই সরকারকে একমাত্র ভয় পাওয়ানো হবে সেই আন্দোলনের মাধ্যমে।
সংসদীয় গণতন্ত্রে আন্দোলন শেষ কথা বলে, রাস্তাই আন্দোলনের রাস্তা তৈরি করবে। আচ্ছা, চাকরিহারা শিক্ষকদের কিন্তু মার খেয়েও রেহাই হলো না, এবার পুলিশ নাকি তাদের বিরুদ্ধেই মামলা রুজু করেছে। মানে রাজ্যের পুলিশ তাহলে কতটা নিচে গিয়ে দাঁড়িয়েছে যে যারা মার খাচ্ছে তাদের বিরুদ্ধেই মামলা রুজু করছে, যারা মারছে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো তদন্ত নেই। অবশ্যই আপনারা পূর্বে ডিআই অফিসে ভাঙচুরের অবস্থা সময় দেখেছেন। স্বতঃপ্রণোদিতভাবে মানে সুয়োমোটোতে মামলা রেজিস্টার হয়, সুয়োমোটো মামলা রেজিস্টার করেন, কসবা থানা থেকে সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কাজে বাধা। বিগত দিনে ডিআই অফিস কসবায়, যেই কেসটাতে আমি নিজে মুভ করেছিলাম, বিগত দিনে এই কেস রেজিস্টার হয়েছে। তো এটা তো পুলিশের পলিসি হয়ে গেছে, পুলিশ মারবে, পুলিশ সরকারি সম্পত্তি নষ্ট করবে, আবার পুলিশই মামলা দেবে। এটাই নিয়ম হয়ে গেছে এই রাজ্যে। আমি আগেও বলেছি, এখনও বলছি, এ রাজ্যে তারাই শীর্ষে থাকবে যারা অযোগ্য, এ রাজ্যে তারাই নিচে থাকবে যারা যোগ্য। কারণ সবথেকে বড় অযোগ্যটাকে আমরা ভোট দিয়ে বসিয়েছি নবান্নের 14 তলায়। কাজে মাথায় যে অযোগ্য আছে সে চাইবে তার আশেপাশে সবাই অযোগ্যই ঘুরে বেড়াক, যোগ্যরা নিচে থাকুক। আর এটাই হচ্ছে, যোগ্যরা মার খাবে, যোগ্যরা জেলে থাকবে, অযোগ্যরা শীর্ষে থাকবে।